আউটফিট যেখান থেকে আমি আইসা ইলার জন্য চিঠি পাঠাতাম জাপান থেকে। লাস্ট ভিডিওতে বলেছিলাম ওয়ান ডে ট্যুরে যাচ্ছি অ্যান্ড কোথায় গেলাম কোথায় থাকলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই অটমের সময় গাছের পাতাগুলো একদম রেড অরেঞ্জ কালার হয়ে যায়, দেখতে ভীষণ ভালো লাগে অ্যান্ড বেসিক্যালি আমরা সেটা দেখার জন্য গিয়েছিলাম। সো শুরু করছি একদম শুরু থেকে। আমরা রাত 8টায় রওনা করি আর আমাদের সেখানে পৌঁছতে প্রায় রাত 3টে বেজে গিয়েছিল অ্যান্ড রাস্তার মাঝখানে আমরা একটু স্টে করি। রাস্তাটা এত পরিমাণে নিরিবিলি ছিল আর গাছের পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সো এখানে একটু দাঁড়াই, বাট বেশিক্ষণ থাকতে পারিনি কারণ এত পরিমাণে বাতাস ছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা। অ্যান্ড তারপর আমরা এই তো চলে আসি হোটেলে অ্যান্ড হোটেলের রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আদার্স হোটেলগুলোর চাইতে এটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল। জাপানে আসার পর যে কটা হোটেল বা রিসর্টে আমরা থেকেছি আমার কাছে তো এটা একদম বেস্ট মনে হয়েছে। বেসিন, ওয়াশরুম অ্যান্ড শাওয়ার রুম তিনটাই আলাদা আলাদা ছিল। আর এই তো ওয়াশরুমটা হচ্ছে বিশাল বড় সাইজের ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে বাইরের একটা সুন্দর ভিউ। পাতাগুলো দেখেন একদম অরেঞ্জ আর গ্রিনের মধ্যে, কি সুন্দর লাগছিল না দেখ। ঘুম থেকে উঠে যাই একদম আমরা সকাল সকাল, আমাদের 8টার মধ্যে যেহেতু বের হতে হবে, নাহলে জায়গা কভার করতে পারবো না। অ্যান্ড এটা হচ্ছে আমার সেদিনের আউটফিট। আমি একটা স্কার্ট পরেছিলাম, সাথে এই জ্যাকেটটা দিয়ে পেয়ার আপ করেছি আর এই বুটটা পরেছিলাম। অনেকেই আমার ড্রেস সম্পর্কে জানতে চেয়েছেন, এগুলো আমি সব কিছুই জাপান H&M থেকে নিয়েছিলাম। অ্যান্ড এই তো আমরা দুজন রেডি হয়ে গেলাম। সো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সেদিনের আউটফিটটা কেমন লাগছিল। আর এদিকে হচ্ছে ও আমার জন্য ডিম চিলে দিচ্ছিল, একটা যেন ডিম খেয়ে বের হওয়ার আগে। তারপর আমি একটা ডিম খেয়ে নেই আর এইদিকে সে হচ্ছে শরীর মাসাজ করছিল এই মেশিনটা দিয়ে। আমিও একটু ট্রাই করেছিলাম, এত বেশি পরিমাণে রিল্যাক্সিং ফিল হচ্ছিল কিছুক্ষণ বসার পরেই। যাই হোক, তারপর আমরা হচ্ছে রওনা দেই অ্যান্ড যেতে যেতে রাস্তার দুপাশ ধরেই এত সুন্দর সুন্দর ভিউ ছিল, তার জন্য আমরা একটু রাস্তায় গাড়িটা দাঁড় করাই, তারপর একটু ভিডিও করি, ছবি তুলি। জানি না ফোন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আসলে সামনে থেকে যে সৌন্দর্যটা সেটা ক্যামেরাতে একদমই বোঝা যায় না। ইন রিয়েল এই ন্যাচারাল ভিউটা যতটা সুন্দর লাগে, আমার কাছে জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই লাল পাতা সবসময় তো থাকে না, এই 2-1 মাসের জন্যই মাত্র আসে। এক এক জায়গায় আসলে এক এক টাইমে এই লাল পাতাগুলো দেখা যায়। আর জাপানে হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলো পাহাড়ের উপরে, এত উপরে উঠতে হয় যে এই একদম মেঘের সাথে সাথে পাহাড়গুলো লেগে থাকে, মেঘগুলো উড়ে দেখতে মানে ইন রিয়েলে এত বেশি সুন্দর লাগে। এটা আসলে আমি এক্সপ্লেনই করতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। তারপর আমরা চলে যাই আরেকটা জায়গায়, এটা হচ্ছে নিচে ছিল একটা সুন্দর লেক, একদম পানিগুলো ছিল নীল কালারের আর চারপাশে তো অবশ্যই লাল হলুদ পাতাগুলো দেখতেই পারছেন। আমরা গিয়েছিলাম হচ্ছে গিফুক্যান, মানে আমাদের হোটেলটা ছিল সেখানে। তো সেখান থেকে আমরা সার্চ করি আশেপাশের কোন কোন জায়গাগুলো আছে দেখার মতো। সো সেখানে আপনারা গেলে অবশ্যই গুগল সার্চ করলে সেখানকার আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখতে পারবেন। সো সেরকম করেই আপনারা ম্যাপে সার্চ করবেন। সম্পূর্ণ জায়গাটাতে এত সুন্দর সুন্দর এক একটা ট্যুরিস্ট স্পট, সো সবগুলো জায়গার নাম তো আসলে বলা যায় না। সো আপনারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ করে যেতে হবে। দেন হচ্ছে আমরা সকালের নাস্তার জন্য সবাই রামেন নিয়ে নিলাম, তারপর হচ্ছে কফি খেয়ে নিলাম আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে খাওয়ার এনজয় করলাম। আর জাপানে আসার পর আমি এত টেস্টলেস কফি খেয়েছি, মানে এগুলোতে তারা কোনো চিনি ইউজ করে না। চিনি দিলেও আমার কাছে মনে হয় চিনি হয়নি, আমি আরও এক্সট্রা 10 থেকে 12টার মতো চিনি ইউজ করি। তো বাইরে গেলে আমার তেমন একটা কফি খাওয়াই হয় না। অনেক সুন্দর। কিসের নিক্কো, কিসের কি গিফু শিরাকাওয়াগো, এখানে আছে হোয়াইট রোড, এটার নাম। আপনারা এনজয় করবেন, সবও কামাইবেন। সুন্দর কিন্তু ভালো ভালো জিনিস দেখা। আমরা ক্যালেন্ডারের সাথে ছবি তুলতেছি। ये हम हैं, ये हमारा बीबी। সেদিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, একদম সানি একটা ডে ছিল, কোনো আকাশে কোনো মেঘ ছিল না। আর এই তো গাছের পাতাগুলোর মধ্যে সানলাইটটা পড়ে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে।
তারপর আমি বলছিলাম পাতাগুলো নিয়ে একটু ভিডিও করি, তারপর ও কিছু পাতা দিল আমার হাতে, কিন্তু সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি যদিও। অ্যাকচুয়ালি বাতাসটা ছিল উল্টো দিকে, সো পাতাগুলো উড়ানোর পর অন্যদিকে উড়ে চলে গিয়েছিল। যাই হোক, তারপরে তো আমি একটু পাতাগুলোর সাথে ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে সানলাইটটা পড়ার কারণে। পাহাড়ের কিছু কিছু গাছ ছিল একদম পাতাগুলো ঝরে গিয়েছে। আসলে এই শীতের সময় গাছের পাতাগুলো রঙিন হওয়ার পর মুহূর্তেই সব পাতা ঝরে যায়। তারপর আরেকটা সিজনে সাকুরা ফুল ফোটে। এটাই এখানকার এই গাছগুলোর নিয়ম। কি অদ্ভুত তাই না? খুবই সুন্দরভাবে নিজে নিজেই গাছের পাতাগুলো গ্রিন হবে, তারপর আবার কালার চেঞ্জ হবে, তারপর আবার নিজেই ঝরে যাবে, দেন আবার অ্যাজ ইউজুয়াল সেখানে সাকুরা ফুল ফুটবে। যাই হোক, তারপর আমরা চলে আসি একটা ওয়াটারফলে। এটার নাম হচ্ছে ফুকুবে ওয়াটারফল। আর এই ঝর্ণাটা ছিল একদম রাস্তায় পার্কিং এরিয়ার পাশেই। এখানে যেতে হলে কোনো টিকিট কাটতে হয় না, একদম ফ্রিতেই এত সুন্দর জায়গা দেখতে পারবেন। আর আমি বলবো এত এত সুন্দর জায়গা অবশ্যই যাদের সামর্থ্য আছে ঘুরে ঘুরে দেখবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যারা দেখেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে জায়গাটা আসলেই কেমন লাগলো। আর যারা কিনা জাপানে আছেন তারা কিন্তু গিফুতে যদি আসেন অবশ্যই এই ওয়াটারফলটা ভিজিট করবেন। উইন্টারের সময় এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। সম্পূর্ণ জায়গাটাতে মানে পাহাড়গুলোতে একদম বরফ পড়ে থাকে, সাদা হয়ে থাকে। তখন অবশ্য আমার আসা এখানে পসিবল না, কারণ আমার ঠান্ডায় একটু প্রবলেম হয়, আমি বেশিক্ষণ ঠান্ডায় থাকতে পারি না তার জন্য। বাট আমার অনেক বেশি ইচ্ছে ছিল এরকম উইন্টারের সময় যখন স্নো পড়বে তখন কোনো পাহাড়ে যেয়ে ঘুরে আসার, বাট সেটা আমার দ্বারা একদমই সম্ভব না। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। আর যেতে যেতে এই রাস্তাটাও ভিডিও করছিলাম। দেখেন চারপাশ দিয়ে কি পরিমাণে পাহাড়গুলো লাল হয়ে আছে। এগুলো কিন্তু সব পাতা, এখানে কোনো ফুল নেই, বাট দেখে মনে হচ্ছে না যে ফুলগুলো, আমার কাছে তো দেখতে মনে হচ্ছিল একদম গুচ্ছ গুচ্ছ ফুল জায়গায় জায়গায়। তারপর আমরা চলে যাই জাপানের ওল্ড এজ একটা ভিলেজে। এটা হচ্ছে শিরাকাওয়া গো নামে পরিচিত। জাপানে খুবই পপুলার এই গ্রামটা, কারণ জাপানে আগে অনেক পুরনো যে বাড়িঘরগুলো ছিল, যে এরকম স্টাইলে করা ছিল, সেরকম ধাঁচের একটা ভিলেজ তৈরি করা হয়েছে এখানে। তো জাপানে এটা খুবই পপুলার। তারপর একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই ঝুলন্ত ব্রিজটা পার করলেই আসলে সেই গ্রামটা। তো এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে এখন আমরা ঢুকে পড়েছি শিরাকাওয়া গো মানে জাপানিজ এই ওল্ডেস্ট ভিলেজটাতে। সো চলেন এক নজর আমরা ভিলেজটা একটু দেখে নিই। আসলে জাপানে এরকম একটা জায়গা আছে, এরকম ব্যস্ততম শহর ছেড়ে এমন নিরিবিলি সুন্দর একটা গ্রাম রয়েছে, এখানে না আসলে আসলে বোঝাই যাবে না। শহরের হাজারো ব্যস্ততা কাটিয়ে কোলাহল মুক্ত একটা মনোরম পরিবেশ চাইলে ফ্যামিলি নিয়ে কিন্তু এই জায়গাটাতে ঘুরে যেতে পারেন, জাপানের শিরাকাওয়া এই গ্রামটাতে। অসম্ভব পরিমাণে সুন্দর আর মন মেজাজ একদম ভালো করে দেওয়ার মতন একটা জায়গা। এত এত ট্যুরিস্ট এখানে আসে জাস্ট এই গ্রামটাকে দেখার জন্য। এটা একটা রেস্টুরেন্ট ছিল। জাপানিজ বাড়িগুলো কিরকম হয় ভেতর স্ট্রাকচার, সো সেটা বোঝানোর জন্য এটা ওপেন রাখা হয়েছে। দেখছিলাম নিচে তাতামি বেছানো ফ্লোরিং, বাট এগুলোর স্মেলটা খুবই বেশি বাজে হয়। আসলে দাঞ্চিগুলোতে আমরা এরকম ফ্লোরিং পেয়েছি, বাট সেগুলো উঠিয়ে আবার আমাদের কার্পেট বেছাতে হয়েছে। বাট জাপানিজরা সেই আগে থেকেই এগুলোর মধ্যেই থাকে। কি সুন্দর ড্রেন। ও Ready 1 2 3. যেখান থেকে আমি আইসা ইলার জন্য চিঠি পাঠাতাম জাপান থেকে। Thank you. লাগাই বা টুস করে আমারটা। আরে তুমি হাতে দিকে নাও, মাঝখানে দিয়ে রাখছো কেন? এই পাশ থেকে না, আরে ওখানে এইভাবে না, তুমি যাও সামনে যাও।
হাতটা আমি কই রাখছি তাহলে তুমি হ্যাঁ 1 2 3 ওকে। এটা কি কোন যায়? এটা হচ্ছে মাচা ফ্লেভার, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এই তো তারপর সেই শিরাকাওয়া ঐতিহ্যবাহী গ্রামে আমরা কিছু ভিডিও করে নিলাম, কিছু ছবি তুলে নিলাম। দেখতে গ্রামটা একদম মনে হচ্ছে ছবির মতো, বা ক্যালেন্ডারে যেরকম গ্রাম দেখি আমরা সামনে থেকেও তেমনই দেখা যাচ্ছিল। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আমার কাছে ভিডিওতেও মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে, তাই না? সো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বুঝিনা তোকে ছাড়া মন উদাসী